এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল, এই ম্যাচটাও বাংলাদেশ হেরে গেল। এইবারে নারী বিশ্বকাপটা আমাদের জন্য হার্ট ব্রেকিং একের পর এক পরাজয় নিয়ে আসছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের খুব ভালো একটা সুযোগের সামনে বাংলাদেশ দাঁড়িয়েছিল, আমরা জিততে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তো আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, পারিনি। আর শ্রীলঙ্কার সঙ্গে আজকের এই ম্যাচটা যে কিভাবে হারলাম সেই বিস্ময় কাটতে আসলে একটুখানি সময়ই লাগবে। 12 বলে 12 রান প্রয়োজন, হাতে 6 উইকেট, এবং উইকেটে আছেন হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, যিনি ততক্ষণে হচ্ছে গিয়ে 70+ করে ফেলেছেন। এই ম্যাচ আমরা হেরে গেলাম, বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল, এবং তাতে করে আমাদের এই নারী বিশ্বকাপটাই অভিযান শেষ হয়ে গেল। এই অর্থে আমাদের আরেকটা ম্যাচ বাকি রয়েছে ভারতের সঙ্গে, কিন্তু সেমিফাইনালে ওঠার কোনো চান্স আর আমাদের কাগজে কলমে নেই। ইনফ্যাক্ট টুর্নামেন্টটা যখন আমরা শুরু করেছিলাম তখনও যে ঠিক সেমিফাইনালের টার্গেট নিয়ে শুরু করেছিলাম ব্যাপারটা তা নয়, কিন্তু প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জয়ের পরে এবং এরপরে বাংলাদেশি যে 3টা ক্লোজ ম্যাচ আমরা যেভাবে হারলাম সেটা আসলে আমাদেরকে হার্ট করবে। আমাদেরকে মনে হবে যে বাংলাদেশের এই দলটা সেমিফাইনাল আসলে খেলতেই পারতো। আজকের এই ম্যাচটা আমরা যেই জায়গাটাতে হেরে গেলাম, টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনা করছে, ওভারঅল সামগ্রিক সবকিছু মিলে সেই আলোচনার জায়গাটা আসছে। দেখুন, প্রথমত আমি আমাদের যে মেয়েদের টিমটা রয়েছে তাদের এফোর্টকে আসলে হাততালি দিতেই হবে, তাদের এফোর্টকে আসলে করতালির সঙ্গে অভিনন্দন জানাতেই হবে। তারা ওই চেষ্টার জায়গাটা করেছেন, সেই জায়গাটাতে ঘাটতি ছিল বলে আমার কাছে মনে হয় না। আপনি যখন দেখবেন যে এই টুর্নামেন্টে আজকের ম্যাচে আমরা কতগুলো ক্যাচ ফেলেছি, কত ক্যাচ ফেলেছি, সাউথ আফ্রিকার বিপক্ষে এই ক্যাচ ফেলার কারণেই তো আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। পুরো টুর্নামেন্ট জুড়েই সেটা দেখা গিয়েছে। এখন এই দলটার একটা ফিল্ডিং কোচ পর্যন্ত নেই, তো তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, সেইখানে ফিল্ডিং এর এরকম ল্যাপস হবে সেটা তো স্বাভাবিক। আমাদের ক্রিকেট বোর্ড বড় বড় কথা বলেন, কিন্তু তারা এই মেয়েদের জন্য ওয়ার্ল্ড কাপের আগের 5 মাসে কোনো ম্যাচ আয়োজন, একটা সিরিজ, একটা ম্যাচ খেলার আয়োজন করতে পারেননি। সো এই মেয়েরা তারপরে গিয়ে মাঠে যে ফাইটটা শো করেছে সেইটাকে আসলে অভিনন্দন না জানানোর কি কোনো উপায় রয়েছে? আমাকে বলেন তো দেখি। এত কিছু বলা সত্ত্বেও আমি আসলে মেয়েরা আজকে যেভাবে হেরে গেল সেই হারটাকে জাস্টিফাই করছি না। এই ম্যাচ হারা উচিত হয়নি, এই ম্যাচ হারাটা কোনোভাবেই উচিত হয়নি। আমি যেটা বলছিলাম 12 বলে 12 রান প্রয়োজন, ওই সময় ওই 49 নম্বর ওভারটা থেকে এলো মাত্র 3 রান, এবং আমরা ওই জায়গায় ঋতুমনির উইকেটটা হারালাম। ম্যাচ শেষে আমি আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যে কথা বলছিলেন যে আমরা ওই 49 নম্বর ওভারেই ম্যাচটা হেরে গেছি, তিনি বলছেন সেটা টার্নিং পয়েন্ট। কেননা তিনি ওই সময় তার পার্টনারের সঙ্গে কথা বলছিলেন যে আমরা এই ওভারটা থেকে আমাদের রান নিতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, 12 বলে 12 রান প্রয়োজন, বাউন্ডারি হিট করতে হবে, তুমি বাউন্ডারি মারো, তা না হলে আমাকে ব্যাটিং স্ট্রাইক দিলে আমি বাউন্ডারি মারতে পারি। কিন্তু ওইটার কোনোটাই আসলে হয়নি। ওভারটা থেকে আমরা মাত্র 3 রান পেয়েছি এবং ঋতুমনির উইকেটটা আমরা গিয়ে হারিয়ে ফেলেছি। ইনফ্যাক্ট লাস্ট বলটাতে রাবেয়া, তিনি যখন স্ট্রাইকে এসেছেন, মানে আউটের পরে ফিফথ বলটাতে রান নিতে পারলেন না, লাস্ট বলটাতে ওই একটা রান যে কেন নিলেন, স্ট্রাইকটা কেন জ্যোতি লাস্ট ওভারে নিজের কাছে রাখলেন না, সেটা আমার কাছে একটা মানে একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং ওই জায়গাটাতেও কি ম্যাচটা আমরা হেরেছি কিনা। দেখুন, ওই রানটা হওয়ার কারণে যেটা হয়েছে, জ্যোতি স্ট্রাইকে নেই, তিনি 77 রান করে ফেলেছেন ততক্ষণে, আর ওই সময় নতুন নেমেছেন যে রাবেয়া, তিনি হচ্ছে গিয়ে লাস্ট ওভার স্ট্রাইক নেবেন। তো ওই অবস্থাতে শেষ ওভারে জ্যোতি স্ট্রাইকে থেকে 10 রান প্রয়োজন, আর জ্যোতি নন স্ট্রাইকিং এন্ডে থেকে 9 রান প্রয়োজন। পার্থক্য আসলে কোথায়? আমার কাছে মনে হয় যে 10 রান প্রয়োজন হলো জ্যোতি স্ট্রাইকে থাকলে সেই চান্সটা আমাদের ছিল। আর লাস্ট ওভারে এরপর আমরা যেটা দেখলাম সেইটা আসলে মোটামুটি আর কি আমাদের সকল কিছুকেই হার মানিয়ে গেছে। যে প্রথম 4 বলে আমরা 4টা উইকেট হারিয়ে ফেললাম। রাবেয়া তিনি এলবিডব্লিউ হয়ে গেলাম 73 বলটাতে। নেক্সট বলটাতে এসে রান নেবার চেষ্টায় নাহিদা রান আউট হয়ে গেলেন। জ্যোতি ওইখানটাতে তিনি স্ট্রাইকে এলেও বিগ শট খেলার চেষ্টায় তিনি বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হলেন। আর মারুফা আক্তার যখন এলবিডব্লিউ হলেন, প্রথম 4 বলে আমরা 4 উইকেট হারিয়ে ফেলেছি। ফলে আর শেষ ওভারে 9 রানের ওই ইকুয়েশন তো আমরা মেলাতে পারিনি। শারমিন যিনি নেমেছিলেন আবার মাঠে ক্র্যাম্প করার পরে, তিনি ওই জায়গাটাতে লাস্ট বল স্ট্রাইক পেয়েও আর ওইটা তাকিয়ে ততক্ষণে 8 রান প্রয়োজন, ব্যাটে বলই করতে পারিনি। ইনফ্যাক্ট আমরা 7 রানে এই ম্যাচটা হেরে গিয়েছি, অথচ আমাদের হারার কথা ছিল না। আমাদের এইখানটাতে আমি বলছিলাম যে শুরুতে আমাদের 44 রানে 3 উইকেট পড়ে গেল। শারমিন এবং জ্যোতির যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা আমাদেরকে ম্যাচে নিয়ে এসেছিল এবং ম্যাচের কন্ট্রোলে নিয়ে এসেছিল। আমাদের 30 ওভার শেষে ওই 3 উইকেট হারিয়ে আমরা 100 রানে পৌঁছে গেছিলাম। শেষ 20 ওভারে আরো 103 রান করতে হবে, মানে শ্রীলঙ্কা 202 রান করেছে। এবং এই দুইজন যে কনফিডেন্ট ব্যাটিং করছিলেন সেটা আসলে সম্ভব মনে হচ্ছিল, কিন্তু 64 রান করার পরে শারমিনের ক্র্যাম্প করে এবং তার সেই জন্য তিনি মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। স্বর্ণা নামলেন এবং স্বর্ণার সঙ্গে জ্যোতির আরো একটা 50 রানের পার্টনারশিপ হলো। ওইখানটাতে শুরুতেই একটা ক্যাচ স্বর্ণা দিয়েছিলেন ইনিংসের শুরুতেই, কিন্তু ওই ক্যাচটা শ্রীলঙ্কানরা ধরতে পারেনি। ফলে আমাদের ওই সময় ম্যাচটা পুরোপুরি আমাদের হাতের মধ্যেই ছিল। ইনফ্যাক্ট যখন স্বর্ণা আউট হন তখন আমাদের ওই জায়গাটার থেকে আর 29 বলে 27 রান প্রয়োজন, হাতে তখনও আমাদের 6 উইকেট। ফলে ম্যাচটা তখনও আমাদের ছিল। শেষ 4 ওভারে
25 রান প্রয়োজন, 3 ওভারে 21 রান প্রয়োজন, 2 ওভারে 12 রান প্রয়োজন, 12 বলে 12 রান আমি তো বললামই। সেইখান থেকে আমরা ম্যাচটা জিততে পারিনি। ইনফ্যাক্ট নিগার সুলতানা জ্যোতি, যিনি 98 বলে 77 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, তিনিও নিশ্চিতভাবে ম্যাচটা ফিনিশ না করে আসার ওই আক্ষেপটাতে পড়বেন। বোলিং ইনিংসেও কিন্তু বাংলাদেশে একটা কামব্যাক হয়েছিল। ইনফ্যাক্ট আমরা প্রথম বলটাতেই মারুফা, তিনি হচ্ছে একটা এলবিডব্লিউ করে দিয়েছিলেন, ডিআরএস নিয়েও এলবিডব্লিউটা আমরা পেয়ে গিয়েছি, উইকেট পেয়ে গিয়েছি। তারপরেও শ্রীলঙ্কানদের প্রোগ্রেস ভালো হয়েছে এবং তারা ইনফ্যাক্ট 32 নম্বর ওভারে গিয়ে তারা 174 4 উইকেটে পৌঁছে যায়। সেইখান থেকে ধরেন 240 50 হয়ে যেতে পারতো। বাংলাদেশ ওই জায়গাটাতে একটা ম্যাসিভ কামব্যাক করে এবং 28 রানে ওদের শেষ 6টা উইকেট আমরা তুলে নেই, 202 রানে ওদেরকে অল আউট করে দেয়। শোনা এই জায়গাটাতে লিডিং রোলটা প্লে করেছেন, তিনি 10 ওভার বোলিং করে 27 রান দিয়েছেন, 4টা ওভার মেডেন নিয়েছেন এবং 3টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। কিন্তু এই যে কামব্যাকটা, সেই কামব্যাকটা শেষে গিয়ে আসলে ব্যর্থ হয়ে গেল আমাদের ব্যাটিং এর শেষ দিকের ব্যর্থতায়। টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আপনি বলতেই পারেন যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি যেটা বলেছেন, 49 নম্বরে যে ওভারটা থেকে আমরা 3টা মাত্র রান নিলাম, আর লাস্ট ওভারে প্রথম 4 বলে 4টা উইকেট হারানো, সেটা তো রয়েছেই। লাস্ট ওভারে 9 রান নেওয়াটাকে একেবারে অসম্ভব ছিল বিষয়টা, সেটা না। আমি আসলে এই সবগুলোর মিক্সচারটাকেই টার্নিং পয়েন্ট বলবো, যে সেকেন্ড লাস্ট ওভারটাতে 3 রান নেওয়া, প্লাস ওই লাস্ট বলটাতে একটা রান নিয়ে জ্যোতির নিজের কাছে স্ট্রাইকটা না রাখা, এবং অবভিয়াসলি শেষ ওভারে প্রথম 4 বলে 4টা উইকেট হারানো। ম্যাচটা আমরা একদম শেষে গিয়ে হেরেছি, নইলে ম্যাচটা বাংলাদেশের কন্ট্রোলের মধ্যেই ছিল। ওইটাই টার্নিং পয়েন্ট।